সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে বছর ঘুরে জুলাই অনুষ্ঠানে। আপনারা জানেন দৈনিক আজকের বাংলার এটি একটি বিশেষ আয়োজন। ২০২৪ সালে যে জুলাইটি আমরা পার করেছি সেই জুলাইয়ের ১ বছর হয়ে গিয়েছে। এখন চলছে ২০২৫। বছর ঘুরে জুলাই আজকে প্রথম এপিসোড যাচ্ছে এবং এই এপিসোডে আমাদের সঙ্গে যিনি রয়েছেন জুলাই যোদ্ধা এবং আমাদের খুবই পরিচিত মুখ। তিনি একজন মিডিয়া কর্মী। আমি যদি খুব শুদ্ধ বাংলা ভাষায় বলি তাহলে তিনি আমাদের চলচ্চিত্র জগতের মানুষ অথবা নাট্য জগতের মানুষ। তিনি মডেলিং করেছেন, বিজ্ঞাপনে কাজ করেছেন। আমাদের আসাদ ভাই, এবং আসাদ ভাই এমন একজন মানুষ যে যখন কেউ মুখ খুলতে পারেনি তখন তিনি মুখ খুলেছেন, কথা বলেছেন স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে। আমরা জানার চেষ্টা করব আসাদ ভাইয়ের কাছ থেকে তার জুলাই কেমন গিয়েছে। আসাদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ধন্যবাদ আপনাকে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া। আমি প্রথমেই যেটা জানতে চাইবো যে জুলাইতে কি হয়েছে আমরা সবাই দেখেছি। ইনভলভ কিভাবে হলেন? ইনভলভ হয়েছি আসলে হয় না যে একটা পাখি যখন বন্দি থাকে তার ২ টা ভাষা থাকে। সে হয় বোবা হয়ে যায় আর নাহলে সে অ্যা উচ্ছৃঙ্খল হয়ে যায়। তো আমার মধ্যে ২ টাই কাজ করেছে। আমি বাকরুদ্ধ ছিলাম, কিন্তু ভেতরে আমি ক্ষুব্ধ ছিলাম। কিন্তু ক্ষুব্ধের পরিমাণটা এত বেশি আমি নিজেও টের পাইনি। আমার কাছে মনে হচ্ছে আমার এভাবে আসলে বসে নিউজ কাভারিং মানে টিভি দেখা, ফেসবুকে স্ক্রল করা, কমেন্টসগুলো পড়া, ১ দিন ২ দিন এটা ভাল লেগেছে যে ঠিক আছে, দেশের পরিস্থিতি যেকোনো ইমার্জেন্সিতে আমরা তাই করি, তাই না? যারা আমরা সো কল্ড নিজেদেরকে কসমোপলিটান নাগরিক মনে করি, তারা কি করি? পেপার পড়ি, হেডলাইনগুলো দেখি, ব্রেকিং নিউজ পড়ি, রাইট? কিন্তু আমার কাছে ২-৩ দিন মনে হয়েছে ঠিক আছে, এটা পলিটিক্যাল একটা ইস্যুস হচ্ছে, আন্দোলন ঠিক আছে, হচ্ছে, আন্দোলন হচ্ছে। তো হয়। কিন্তু যখন দেখলাম যে আসলে এটা আসলে একটা মানে ছেলে খেলার মতো হয়ে গেছে যে আমি একটা গান নিয়ে বের হলাম, পাখি মেরে ফেললাম, সেটাও ক্রাইম, সেটাও ক্রাইম। আপনি যদি বন্য পশু আইনে যান সেটাও ক্রাইম। আপনি আপনার এমন কোনো রাইটস নেই, আপনার হাতে গান থাকবে, রাইফেলস থাকবে, আপনি একটা পাখি মারবেন, একটা মানুষ মারবেন। আপনি মানুষ মারবেন। কোন মানুষটাকে মারবেন? নিরস্ত্র, স্টুডেন্ট, পকেটে ফোন, কলম, ব্যাকপ্যাক। তাদের চাওয়া কি? কোটা আন্দোলন। সেটা নিয়ে আপনাদের দ্বিমত থাকতে পারে, রাজনৈতিক অনেক প্রোপাগান্ডা থাকতে পারে, অনেক রাজাকার ইস্যু থাকতে পারে, অনেক সরকারি বেসরকারি চাকরির কোটার হিসেব থাকে, সেগুলো আমি বুঝি না। আমি বুঝি সন্তান নিশ্চিন্তে ইউনিভার্সিটিতে যাবে, কলেজে যাবে, নিশ্চিতভাবে বাসা ফিরবে। এটা তার জন্মগত অধিকার। এই নিরাপত্তা দেশের দায়িত্বরত যারা আছে, যারা ওথ নিয়ে, শপথ নিয়ে একটা সরকারে থাকে, তাদের দায়িত্ব এই নিরাপত্তা প্রদান করা, রাইট? এই পর্যায়ে যাবে মানে কেউ কোনো কথা বলতে পারবে না, বললেই মেরে ফেলবে, এবং একটা মারলে ১০টা আসে, ৪০টা আছে, এবং আমি এগুলো বসে দেখতে থাকবো। আমি আমাদের মিডিয়া কর্মীদের নোট দিলাম হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে। আমাকে বলবো আপনি কি পাগল হয়ে গেছেন? আমার কলিগরা, আমার ১৫-২০ বছরের যারা আমার কলিগ বা আমার সহকর্মী, তাদের এই চরিত্র দেখে আমি অবাক হয়ে গেলাম। তারা আমাকে কেউ রেসপন্স করে নাই। আসলে আপনি পাগলামি করছেন। ২ দিন পরে সব ঠিক হয়ে যাবে। পরে আপনি কি ধরা খাবেন? আচ্ছা, আমি কি ধরা খাবো? আমাকে ধরে নিয়ে যাবে। তারপরে আমি মানে সেই কারণে চুপ থাকবো। আচ্ছা গেল। তারপর আমার কাছে মনে হলো যে এভাবে চলতে পারে না। আমি জাহাঙ্গীরনগর গেলাম। আমি ১ম এ চেয়েছি যেদিন জাহাঙ্গীরনগর ইলেকট্রিসিটি অফ করে দেয়, সার্ভারের অবস্থা খুব খারাপ। আমি বললাম যে ঠিক আছে, আমরা এক কাজ করি, অ্যাটলিস্ট নিকেতন পাড়ায় দাঁড়াই, আমরা একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়াই, আমরা আমাদের মতো করে, আমরা হয়তো শাহবাগে রাজপথভাবে যেতে পারবো না, আমরা যেহেতু আর্টিস্ট মানুষ, আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, সাপোর্ট করি ছাত্রদেরকে, জাস্ট আমরা ওই আমাদের ব্যাপার। মধ্যে একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়াই। সেটাও কেউ করে না আমার সাথে। আমি খাবার টাবার নিয়ে ভেঙে টেঙ্গে পিক আপ ভ্যানে করে সেই এগুলোকে কি বলে, ভ্যানের মতো যেগুলো টুকটুক, ওগুলাতে করে ইলেকট্রিসিটি অফ, জাহাঙ্গীরনগরের পেছন দিক দিয়ে, যে দিক দিয়ে নদী নৌকা পার হয়, কোনো রকম মানে লিটারালি এটা কোক অফ হয়ে গেছে, মানে মনে হচ্ছে যেন একটা ডেড সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। তাই আমি খাবার বিতরণ করলাম। আমি বের হয়ে আসতে কারফিউ দিয়ে দিল। মানে ততক্ষণে কারফিউ শুরু, প্রথম দিনে কারফিউ। আমি অনেক কষ্টে গাবতলী, শ্যামলী পার হয়ে যখন গণভবনের কাছাকাছি মোহাম্মদপুর এড়িয়ে যাচ্ছি, আমি বিশ্বাস করবেন না, আমি আমার জীবনে এত ফোর্স দেখিনি, এত র্যাব দেখিনি, এত আর্মি গাড়ি দেখিনি। ঠিক আছে, দেশের রাষ্ট্রপ্রধানের নিরাপত্তার জন্য তখনও পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে না, এই পরিস্থিতিতে এখন তার নিরাপত্তাটা সর্বাগ্রে। ঠিক গণভবন পার হওয়ার পর ওইখান থেকে ঠিক ৩২ নম্বর পর্যন্ত কয়েক লক্ষ বাইক,
কয়েক লক্ষ বাইক। একটা ইজতেমায় যেমন মোনাজাতের দিন পিঁপড়া ফেলার জায়গায় নাই, প্রত্যেকটা মানুষের হেলমেট পরা, বাইকে বসা, হাতে লাঠি। এরা কোন সিকিউরিটি ফোর্স? ওই যে আওয়ামী লীগ লাঠিয়াল বাহিনী, হেলমেট বাহিনী, এটা প্রায় অলমোস্ট বলতে পারেন শুক্রবার পার হয়ে 32 নাম পর্যন্ত। আমি ভেঙে ভেঙে রিক্সা করে পরে ভুতুরিগুলো যে আমি যেহেতু পরিবারকে থেকে বাসায় আসতাম, বাসায় আসা চলতি পথে আমার একটা ফ্রেন্ড আমাকে বলে, তুমি কেন এটা করছো? আমাকে কসম খাওয়াইলো ওর বাচ্চাকে, কালকে থেকে তুমি যাবে না। আর কিন্তু আমি ওর কসমটা রাখতে পারিনি। আমার বেস্ট ফ্রেন্ড, উনিও কি মিডিয়ার মানুষ? উনি গভর্নমেন্ট জব করে মিডিয়াম। আমার মিডিয়ায় আমি জুলাই যোদ্ধা যদি বলেন, তখন আমি কাউকে পাইনি। মানে যখন আমি উদ্গ্রীব যে আমি নামবো, আমি বলবো, কাউকে পাইনি। প্রত্যেকে টেক্সট করেছে, ফোন করেছে, টেক্সট লিখে ডিলিটও করে দিয়েছে। যে আমাকে যা যা বলেছে, অডিও নোট বলেন, টেক্সট বলেন, কল করেন, সব ডিলিট করে দিচ্ছে। এটা করা যাবে না, 2 দিন পর সব ঠিক হয়ে যাবে, এগুলো কিচ্ছু না ফাইজলামি, তুমি বাসায় থাকো, দেখো, এগুলো 7-8-10 দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হয়নি। আবু সাইদ মারা গেল, মুগ্ধ মারা গেল, শয়ে শয়ে ইয়ামিন বলেন, ফায়াজ বলেন। আমি তারপর বসে থাকবো? তারপর রাস্তায় নামলাম। তারপর আপনাদের গণকর্মীদের সামনে আমি রেগে যেয়ে কথা বললাম। আমরা সেই গল্পে যাব শেখ হাসিনার বাসার সামনে। হ্যাঁ, গণভবনের সামনে দেখলেন হেলমেট পরিত। আপনি বললেন কোন বাহিনী, আমরা জানি তারা কোন বাহিনী, এটা সবাই বলতে পারবে। তো এই জুলাইতে আমাদের মিডিয়ার অনেক পরিচিত মুখ যারা আছে তারা সাহস করেনি কথা বলার জন্য। তারা হয়তো ভেবেছে যে সলভ আউট হয়ে যাবে, অথবা আমি কথা বলবো, আমার তো নিরাপত্তা দরকার, ওই সরকারই আমাকে নিরাপত্তা দিবে। এবং আমরা অনেক মিডিয়া কর্মীকে দেখেছি যারা সরকারের ছত্রছায়ায় ছিল, নির্বাচন করেছে, অনেক ধরনের সুবিধাও নিয়েছে। কিন্তু আপনি সেক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম তো ছিলেনই, এবং আপনি সরকারের বিরুদ্ধে কথা বলেছেন। এটা আসলে একটা সাহসের ব্যাপার। এই সাহসটা আপনি কিভাবে পেয়েছেন? অনেকেই এই সাহসটা পায়নি। এটা কি ওই ছাত্র হত্যা হচ্ছে এইটার জন্য, নাকি আপনার নৈতিকতার জায়গা থেকে আপনি আর বসে থাকতে পারেননি? আমি মনে করি দুটোই। নৈতিকতা অবশ্যই, আপনি যদি নৈতিকতার কাছে স্যারেন্ডার করেন, আপনি কাপুরুষ, আপনার সাহস থাকবে না। আর যদি নৈতিকতার সাথে আপনি নিজেকে স্যারেন্ডার না করেন, আপনার সাহস থাকবে। আর সত্যি কথা বলতে, আমরা যারা শিল্পী সমাজ, তাদের কিন্তু এক ধরনের কম্পোজ লাইফ। শুটিং, বাসা, লিমিটেড জায়গায় যাওয়া, লিমিটেড জায়গায় দাওয়াত খাওয়া, লিমিটেড জায়গায় ফ্রেন্ড থাকা। আমরা এরকম জনসমুদ্রে আমি ব্যক্তিগতভাবে অভ্যস্ত না। এবং আমি যখন ছোটোবেলা থেকে বিভিন্ন পলিটিক্যাল মুভমেন্ট দেখতাম, হরতাল বললেন, মিছিল বলেন, আমি কিন্তু দেখতেছি এই মোড়টাতে মিছিল আছে, আমি কিন্তু রিক্সা বলেন, গাড়ি বলেন, পাশ কাটিয়ে দিয়ে গিয়েছে। আমাকে টানে নাই, বিকজ আমার কাছে অলওয়েজ রাজনীতি নোংরা মনে হয়েছে। কিন্তু আমার কথা, রাজনীতি চর্চাটা করুক, এটা দেশের জন্য খুবই ভালো। কিন্তু রাজনীতি চর্চা করতে যে আপনি সাধারণ মানুষ মারতে পারেন না। আমি শিল্পী সমাজ, আমার একটা ফ্যান পেজ থাকবে, আমার ভালোবাসা থাকবে। আমি কেন সরকারকে তোষামত করতো যে যেই দর্শকরা আমাকে শিল্পী তৈরি করে, যেই দর্শকরা আমাকে কল্পনা করে ঘুমোতে যায়, আমি সেই দর্শককে গুলি মারবেন আমি বসে বসে তাকে সাপোর্ট করব? এবং আপনি যে ট্যাক্স দিচ্ছেন, আপনি সেই ট্যাক্সের টাকায় কেন? টাকায় কেনা? তাহলে আপনি আমাকে বলেন, আমি শিল্পী, আমি আর্ন করি, আমরা শিল্পীরা অনেক পরিশ্রম করি এবং আমরা প্রচুর টাকা আর্নও করি। সাধারণ মানুষের দৈনিক শ্রমের থেকে আমাদের শ্রমের অনেক মানে মূল্য আমরা বেশি পাই, সম্মান পাই, ভালোবাসা সবই আমরা বেশি পাই। আবার আমরাই দেশদ্রোহী? আপনার কাছে মনে হবে দেশদ্রোহী কোনটা? আমি দেখছি যে গভর্নমেন্ট দেশ বিক্রি করছে, আমি দেখছি যে সে স্বৈরশাসকের ভূমিকা পালন করছে। আমি তার কাছ থেকে ফেভার নিব কাজ পাওয়ার জন্য, সিন্ডিকেট করার জন্য, ফ্ল্যাট পাওয়ার জন্য, অ্যাকাউন্টে টাকা চলে যাওয়ার জন্য। রাস্তায় যে ওনার গুণগান গাব, আমার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। তাহলে আমার দরকার নাই শিল্পী চর্চার। আমি সরাসরি পলিটিক্স করি, আমি চামচামি করি, আমি দালালি করি। আমার পরিচয় একটা হওয়া উচিত, আমি শিল্পী, আমি দেশপ্রেম, আমি দেশপ্রেমী। আমি শিল্পী হব, দেশপ্রেমের কথা বলবো, আবার দেশদ্রোহী কাজ করব, দালালি করব, টাকা খাবো, সিন্ডিকেট করব, সিনেমা অনুদানের টাকার ধান্দা করব, সংস্কৃতি মন্ত্রণালয় যে এগুলোই তো করেছে গভর্নমেন্টের সাথে বিগত আর্টিস্ট। আমি নাম ধরে বলতে পারি, এখন বলতে চাই না, কেননা আসলে একই কথা বারবার বললে শুনতে ভাল লাগে না। গালিটাও একসময় শুনতে শুনতে মানুষের অভ্যস্ত হয়ে যায়, তো এটা গালি মনে হয় না। তো আমি মনে করি শিল্পীরা শিল্পীর মতো করেই বাঁচুক, তারা দালাল না হোক। তারা এই যে ফেসবুক খুলে শিল্পীদেরকে এত গালিগালাজ করে, আগে তো করতো না। এমন শিল্পী হন, যেই শিল্পী হয়ে আপনি মরে গেলে আপনাকে নিয়ে দুইটা বাজে কথা হবে না। আপনি জনপ্রিয়তার তুঙ্গে থাকেন, সেই সাথে জনগণের সাথে থাকেন। আপনি জনপ্রিয়তার তুঙ্গে থেকে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন কিভাবে? তাহলে সেই জনপ্রিয়তার দরকার নাই।
আর আপনি রাজনীতি করতে পারেন, এটা আপনার মতাদর্শ, আপনার একটা ব্যক্তি স্বাধীনতা, আপনি রাজনীতি করতে চান। অনেকে বলে শিল্পীদের রাজনীতি করা উচিত না, আমি এটার ঘোর বিরোধী। কেন শিল্পী রাজনীতি করবে না? করতে পারে, কিন্তু রাজনীতি করতে যে আপনি অন্ধ কেন হবেন? অন্যায় করে। আপনার শিক্ষা তো কোথায়? শিল্পীরা তো সেন্সিটিভ হয়। ওরা কিভাবে মৃত্যু, খুন, রক্তকে সাপোর্ট করে? ওরা কিভাবে বলে গরম পানি মারা হোক? ওরা কিভাবে বিটিভি পুরায়? মানে কিভাবে পুরায় বলেন? আবার ড্রামা করে, আবার কান্নাকাটি করে। ওরা মেট্রো রেল নিয়ে কান্না করছে, শেখ হাসিনার পাশে যে ওরাও কান্না করতেছে। কোনটা অ্যাক্টিং আর কোনটা অ্যাক্টিং না সেটা তো আপনারাও জানেন, জনগণও জানে। এখন স্মার্ট জেনারেশন যারা বসে নেটফ্লিক্স দেখে, কোনটা ফেক কথা, কোনটা মিথ্যা কথা, কোনটা রিয়েল অ্যাক্টিং, কোনটা ন্যাচারাল অ্যাক্টিং, এগুলো তো অডিয়েন্স এখন বুঝে। সেগুলো করে লাভ নাই। জনগণ থেকে আপনারা দূরে সরে গেছেন। আপনারা এখন শ্রমের জন্য, পয়সার জন্য, খ্যাতির জন্য আপনারা ব্যক্তিগত লাইফ যাই করেন, আমার কোনো দুঃখ নাই, কিন্তু দেশ নিয়ে ছিনিমিনি খেলবেন না। দেশটা কারো বাপের না। দিন শেষে একটা কথাই বলবো। ভাইয়া আমি যদি আরেকটা প্রশ্ন আপনার কাছে জানতে চাই যে সেটা হচ্ছে আহ, জুলাইতে আমরা অনেক কিছু হারিয়েছি একটা জিনিস পাওয়ার জন্য, এবং সেই জিনিসটা আমরা পেয়েছি। আমি আমার বন্ধু হারিয়েছি, সম্পর্ক হারিয়েছি। হ্যাঁ, এইরকম জুলাইয়ের পক্ষে যারা ছিল সবার সাথেই কিছু না কিছু ঘটেছে। আপনি জুলাইতে হারিয়েছেন এমন কোনো কিছু কি, কোনো গল্প আছে কি আপনার, কিছু হারিয়েছেন? আমি দেখেন, জুলাই যোদ্ধা বলেন বা জুলাই নিহত শহীদ বলেন, তারা কেউই আমার রক্তের কেউ না। আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করে বড় হয়েছে, রক্তের সম্পর্কে সব কিছু না। পৃথিবীতে আমি আপনি হয়তো একটা সিস্টেমের পৃথিবীতে আসি, মায়ের গর্ভে পিতা জন্ম দেয়, একটা পরিবারে বড় হই। তাহলে আমাকে কীভাবে মুগ্ধর মৃত্যু, আবু সাইদের মৃত্যু, ইয়ামিনীর মৃত্যু, ফায়েজের মৃত্যু কীভাবে আমার কাঁদায়? তারা কি আমার রক্তের কেউ? সব সম্পর্কই রক্তের হতে পারে? আমার ভাষা, আমার নিজের ভাষা, আমার ভাইয়ের ভাষা, যে ভাষায় কথা বলে মুগ্ধ, যে ভাষায় কথা বলে আবু সাইদ, সে একই ভাষায় কথা বলি। আমরা কিন্তু একই মায়ের গর্ভের না। তাহলে ওই মায়ের যদি রক্তক্ষরণ হয় তার সন্তানের মৃত্যুতে, তো কোনো না কোনোভাবে তো আমিই তো কানেক্টেড সেই দেশের মানুষ হিসাবে, তাই নয় কি? তাহলে আমাকে কেন হারাবেন? এখন আমার ভাই মারা যায়নি, আমার চাচা মারা যায়নি, আমার সন্তান মারা যায়নি। আজকে এই জুলাইয়ের ১ বছর পূর্তি শব্দটা আমার কাছে খুবই দুঃখজনক লাগে যে এটা উৎসবের কিছু না। না। আমরা সবাই জীবনের তাগিদে, শ্রমের তাগিদে আমরা ভুলে থাকার চেষ্টা করি, ভুলে যাবে, কেউ কেউ ভুলে গেছি। সাঈদের বোন কি ভুলতে পেরেছে? মুগ্ধর মা বাবা কি ভুলতে পেরেছে? স্নিগ্ধ ভুলতে পেরেছে? এরকম ফায়াজ বলেন, ইয়ামিন বলেন, তাদের জীবনে কি কোনোদিন ঈদ আসবে, পহেলা বৈশাখ আসবে? আমরা এই যেই জেনারেশনের বাচ্চাগুলো মারা গেছে, ওরা কনসার্টে যায় না? এই যে এখন কত রকম ইভেন্ট হচ্ছে, এখনকার গভর্নমেন্টে কদিন পর আর্মি সিস্টেমে বিভিন্ন রকমের কালচারাল অ্যাক্টিভিটিস করে, এরাই তো যেত, এরাই তো দর্শক। আর কি কখনো ওরা ফিরে আসবে? আমি কিন্তু নিঃশ্বাস নিচ্ছি, এই যে পরন্ত বিকেলে আপনাকে ইন্টারভিউ দিচ্ছি, ঘাসের গন্ধ পাচ্ছি। এই ঘাসের গন্ধগুলো ওদের পাওয়ার কথা না? ওদের তো নিশ্চয়ই কোনো প্ল্যান ছিল যে গ্র্যাজুয়েশন শেষ করবে, ক্যারিয়ার করবে, বা কারো কারো গার্লফ্রেন্ড ছিল। মুগ্ধর গার্লফ্রেন্ডের দেয়া পাঞ্জাবি আমার কাছে আছে, আমি সযত্নে রেখেছি, হলুদ কালারের পাঞ্জাবি। তার সাথে যখন তার বিশেষ বিশেষ দিন দেখা হতো, সেই পাঞ্জাবিটা পরে যেত। মুগ্ধ যখন করোনার সময় ইউটিউবের একটা পেজ খুলে তার একটা মাঙ্কি ক্যাপ ছিল, সেটা আমি কালেক্ট করেছি, ওর আইডি কালেক্ট করেছি, এগুলো আমি রেখে দিয়েছি। এগুলো আমার নিজের সংরক্ষণ। কাপড়ে ভাঁজে ভাঁজে মানুষের গায়ের স্মেল থাকে। সে আমার সন্তান না, সে আমার ভাই না, কিন্তু সে আমার। মুগ্ধ আমার, সাঈদ আমার, এটা আমার জুলাই, এটা আমাদের জুলাই। আমি ওভাবে লালন করি। আমি ওদেরকে হারিয়েছি, আমি পেয়েছি নতুনভাবে নিজেকে বলার সাহস, যেটা আমার ছিল আমি জানতাম না। ওরা আমাকে শিখেছে কীভাবে কথা বলতে হয়। ওরা আমাকে রাজপথে মিছিলে শত শত মানুষের মধ্যে ধাক্কা খাওয়া, পুলিশের লাঠি বাড়ি খাওয়া, গরমে ত্যক্ত হয়ে যাওয়া, থ্রাস্টি হয়ে যাওয়া, ঠোঁট শুকিয়ে যাওয়া, এগুলো আমাকে ওরা শিখিয়েছে। আমার অর্জন এখানে। আমি যেই মানুষ দিনে ৪ বা ৩ বার শাওয়ার নেই, আমি খুবই ওসিডি একটা মানুষ। আমি পরিষ্কার না থাকলে আমার খুব সিক লাগে। সেই মানুষ আমি হাজার হাজার মানুষের মধ্যে থাকি। আগে দেশ, আগে আমাদের ভাষা, আমাদের সার্বভৌমত্ব। আমি আমার এই দেশে জন্মিয়েছি, এটার দায়িত্ব আমার নিজেরও আছে। যারা ক্ষমতায় আছে শুধু তাদের না, আমার নিজেরও আছে। এই বাচ্চাগুলো নির্দ্বিধায় জীবন উৎসর্গ করেছে, আমি তো কিছুই করিনি। ২-৪টা বক্তব্য, ২-৪ বার মিছিলে যাওয়া, এগুলো কিছুই না, অতি নগণ্য। আমি আরও কত কিছু দিব, আমার দেয়ার বয়স
অলমোস্ট শেষ, ওরা শুরু করেছে জীবন, তখনই ওরা জীবন উৎসর্গ করেছে। কী দিয়ে শেষ করবো ওদের ঋণ বলেন? এই পুরো জীবনটাকে আমি যা কিছুই বলি, আমি কি ওদের ঋণ শোধ করতে পারবো? এই দেশ শোধ করতে পারবে? পারবে না। করতে পারবো একভাবে, ওদের চাওয়া পাওয়া, ওদের অধিকার অর্জন দিয়ে। কিছুটা হলে ওরা শান্তি পাবে। আমি যখন মাঝে মধ্যে টায়ার্ড হয়ে মিছিলে বা ব্যারিকেডে বা অনশনে ফ্লোরে শুয়ে থাকি, আমার কাছেই মনে হয় কি জানেন, এই আবু সাইদ, ইয়ামিন, ওদের সাথে আমার দূরত্ব কতখানি। যখন আমি ফ্লোরে টায়ার্ড হয়ে শুয়ে থাকি মিছিলে, মাত্র 3.5 হাত। আমি জাস্ট জমিনের উপরে রিভার্স করেন, ঠিক 3.5 হাত নিচে ওরা। আমার সাথে ওদের দূরত্ব শুধু 3.5 হাতে। আমি সূর্যের আলো দেখছি, ওরা সূর্যের আলো দেখছে না। আমি যখন মাটিতে শুয়ে শুয়ে যখন টায়ার্ড হয়ে পানি খাই স্লোগানের পরে, তখন মনে হয় এই তো জাস্ট 3 হাত, 3.5 হাত নিচেই মুগ্ধ শুয়ে আছে। ওরা বুঝতেছে যে উপরে এখনো আন্দোলন চলতেছে, ওরা দেখে। অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে অনেক দুঃখের কথা শুনলাম, কষ্টের কথা শুনলাম। একটা ভালো কথা শুনে অনুষ্ঠানটা শেষ করতে চাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে ৩৬ জুলাই, ৫ আগস্ট। অনুভূতি কেমন ছিল যে যখন জানতে পেরেছেন সরকার চলে যাচ্ছে অথবা সরকারের পতন হয়েছে? ফিলিংসটা কী ছিল? আচ্ছা, আমার পুরো জীবনের যদি মানে অনেক রকমের আনন্দ ঘন মুহূর্ত থাকে মানুষের জীবনের। কেউ ভালো রেজাল্ট করে, জব করে, বাইরে যায়, বিয়ে করে, সন্তানের মুখ দেখে, অনেক রকম অনেক কিছুই তো মানুষের প্রাপ্তি হয়। তা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় 2টা মুহূর্ত আমি অলওয়েজ এই দুইটার সাথে কম্পেয়ার করি বা মিলানোর চেষ্টা করি। আমি যখন আমার বাচ্চার দিকে তাকিয়ে থাকি, আমার কাছে আমার পৃথিবীর ওই মুহূর্তটা পৃথিবীর কোনো মুহূর্তের সাথেই কম্পেয়ার চলে না। মানে ও খেলতেছে, ও কিছু একটা করতেছে, ওর অ্যাক্টিভিটিস করতেছে। আরেকটা অ্যাক্টিভিটি হচ্ছে গিয়ে 5ই আগস্ট। পুরো জাতি সেখানে, যে কোনো ধর্ম বলেন, যে কোনো শ্রেণী পেশাজীবী বলেন, ডানপন্থী, বামপন্থী, যে কোনো রাজনৈতিক দল বলেন, এক্সেপ্ট আওয়ামী লীগ ছাড়া, পুরো জাতি একই সুরে, একই উচ্ছ্বাস, আনন্দ, উদ্দীপনা, পানি খাওয়াচ্ছে, জড়ায় ধরছে, ভাইয়া ঠিক চিৎকার এক্সাক্ট করতেছে। কয়টা বাজে শুনতে পেয়েছেন যে? আমি এক্সাক্ট কয়টা? এক্সাক্ট শুনতে পাই তখন বোধহয় ঠিক 1:15 এরকম। ফার্স্ট কলটা আসে আমার নেফিউ, ও আমেরিকাতে থাকে। ও আরেকটু আগে কল দিয়েছে, মামা মহিলা তো কি ভাগছে। বলেছে? কি বলে বলেছে? মহিলা তো ভাগছে। আমি বলি, বুঝি নাই তোর কথা। মামা মহিলা ভাগছে, আপনি কনফার্ম থাকেন। আমরা জানি আপনাদের দেশে ডিক্লেয়ার হবে কিছুক্ষণ পরে। তারও কিছুক্ষণ পর আমার আরেকটা নেফি, ও জিম করে, জিম থেকে বের হয়েছে, মামা হাসিনা চলে গেছে। আমি না ফার্স্ট টাইম 2-3 সেকেন্ড বুঝি নাই। তারপর আমি আমার বাচ্চাকে খাওয়াচ্ছিলাম, আব্বু তাড়াতাড়ি খাওয়া শেষ করো, আমাকে বাইরে দিতে হবে। বিকজ আমি জানি যে মানে দুপুরের টাইমটা তো লাঞ্চ টাইম, আমি ওকে খাওয়ানো শেষ করছে, আমি লাঞ্চ করি নাই। বিকজ আমার কাছে মনে হয়েছে যে পৃথিবীতে না খেয়েও 100 দিনও মনে বাঁচা যায় সম্ভব, কিন্তু এই মুহূর্তে এই আনন্দ 1 সেকেন্ড মিস করা যাবে না। বের হয়ে গেলাম আমার বাসা পরিবারকে, গেট থেকে বের হলাম। বিশ্বাস করবেন না, আমি আমার গেট থেকে পার হয়ে বড়িবাগ ব্রিজে ওইটুকুন পৌঁছাইছি, তারপর আমি কাঁধে কাঁধে মানুষের। আমি জানি না 70-80 বছর রাজনীতি করলেও এত ভালোবাসা পাওয়া যায় কিনা। প্রতিটা মানুষের কাঁধে কাঁধে আমি গণভবন পর্যন্ত পৌঁছাইছি। কিন্তু একটা মিস্টেক আমি করি না, আমার সিক্স সেন্স বলেছে। যখন দেখলাম যে গণভবন থেকে জিনিস লুটপাট হচ্ছে, আমি বলি, বাবারা, সোনারা, আমার জাদুমণিরা, আমাকে গণভবন ঢুকায়ও না। বিকজ আমি ওই সেলফির মধ্যে আবদ্ধ হতে চাই না। জিনিস চুরি করে নিচ্ছে, ওইটার মধ্যে আমি নিজেকে ফ্রেমবন্দি করতে চাই না। সেগুলো আবার ফেরতও দিয়ে গেছে। এটা আসলে একটা গেছে। রাগের যাই হোক, বহিঃপ্রকাশ ছিল। রাগে আনন্দের অনেক কিছু, রাগে আনন্দ অনেক কিছুই হয়। যাই হোক, ওই আনন্দ আমি আমার ব্যক্তিগত এই পুরোটা জীবন জার্নিতে এই 2টা আনন্দ কোনোদিনই ভুলব না। একটা আমার বাচ্চার উচ্ছ্বাস, আনন্দ, খেলার মুহূর্ত, আর একটা হচ্ছে সেই 5ই আগস্ট। অনেক ধন্যবাদ আসাদ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা শুনছিলাম আমাদের প্রিয় মুখ আসাদ ভাইয়ের কথা। আসাদ ভাই 2টা কথা বলেছেন শেষে 5ই আগস্ট। তিনি ওনার কাজিনের কাছ থেকে শুনেছেন, আমার নেফিউর কাছ নেফিউর কাছ থেকে ভাগ্নের শুনেছেন মহিলা তো ভাগছে। এবং এরপরে উনি যেই কথাটা শোনেন, ভাইয়ার কাজিন সম্ভবত বলেছেন, ভাইয়ার কাজিন বলেছেন হাসিনা পালাইছে। ভাইয়া ঠিক এইভাবেই বলছিলেন। ভাগ্নে, সরি, হ্যাঁ, একটা ভাগ্নে দেশে বাইরে থেকে বলেছে, আরেকটা ভাগ্নে বাসাতেই ছিল, মানে বাসা আসাদ ভাইয়ের দেশের বাইরে যে ভাগ্নে থাকে সে বলেছে মহিলা পালাইছে, এবং দেশে যে ভাগ্নে থাকে সে বলেছে হাসিনা পালাইছে। এবং এটা শোনার পরে আসাদ ভাই যেই পরিমাণ খুশি হয়েছে, যেমন আনন্দ বোধ করেছে, ঠিক ওইটার কিছুটা অংশ হলেও আসাদ ভাইয়ের চেহারায় আমি এইমাত্র দেখেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। পরবর্তী পর্বে আমরা নিয়ে আসবো নতুন কোনো অতিথিকে, নতুন কোনো জুলাই যোদ্ধা,
নতুন কোনো বিপ্লবীকে, যারা বাংলাদেশের স্বৈরাচারী যে সরকার ছিল তার বিরুদ্ধে একসাথে রাজপথে নেমেছিল। বিদায় নিচ্ছি আজকে, দেখা হবে পরবর্তী পর্বে।